নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়ি এসে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে মিছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। বড়দিনে সেজে উঠবে শহর জলপাইগুড়ি। বিগত বছরের মতো এবছরও 26শে ডিসেম্বর কার্নিভাল অনুষ্ঠিত হবে। শুক্রবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের উদ্যোগে এই বিষয়ে বিভিন্ন চার্চগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। সীমান্তে বিক্ষোভ মিছিল করলেন দিলীপ ঘোষ। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া সীমান্তে অনুগামীদের নিয়ে মিছিল দিলীপের। এদিন মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য স্থানীয় নেতা কর্মী এবং গ্রামবাসীরা। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার মানছি না, মানবো না। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব দাও। পেছনে বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, এসেছিলাম এখানে, একবার বর্ডারে এলাম যে এপাশে শান্তি আমরা চাইছি, ওপাশেও শান্তি হোক। এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে, ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন, যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সম্পন্ন করেছেন, তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন, এটা আমরা চাই। বলছি ওপারে তো বেশ কিছু জেহাদি নেতা তারা যুদ্ধের কথা বলছেন। যুদ্ধ কোথায় করলো ওরা? বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে? ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে, নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না, সিরিয়ার মতো হয়ে যেত। তো কিছু লোক থাকে যেই বাংলাদেশ ওদের জুতো মেরেছে, বুটে চটকেছে, তাদের চামচাগিরি করছে, তাদের দালালি করছে। রাজাকাররা তখনও করেছিল, সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে, তার বিরুদ্ধে এদের আন্দোলন। সারা বিশ্বজুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে, সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে। যেভাবে মানুষজন, হিন্দু মানুষজন পালিয়ে এপারে চলে আসছে, এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন? কারণ মা বোনের থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে। কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, নতুন দেশ তৈরি করে দিয়েছি, সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে। দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে, অনেক বলে, অনেক পাগলামি। যারা পেটে ভাত জোটে না, কোমরে কাপড় নাই, শিক্ষা নাই, চাকরি বাকরি নেই, সেই ভিখারিরা দেশ দখল করবে। আজ সিরিয়াতে যেমন 80% এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, দখল নিয়ে নিচ্ছে। তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশ দখল হবে। সীমান্তে স্লোগান তুললেন সনাতনীরা, বাঁচাও স্লোগান, কি বলবেন? সীমান্তে এখানে সাধারণ মানুষ, এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে, তারা চান ওখানে, এপারেও যারা আছেন ওপাশেও তারাই আছেন, আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে। তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে, স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন। সারা বছর ভোট করলে সাধারণ মানুষ কাজ করবে কখন? এক দেশ এক ভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট বিষয়টি। শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু লোক জানে একসঙ্গে দেশ জুড়ে ভোট হলে ওনারা মুছে যাবেন। তার প্রমাণ দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোট এবং লোকসভার মতো নির্বাচনের ফলাফল থেকেই। তবে এটা অত্যন্ত প্রয়োজন, কারণ হিসেবে পশ্চিমবঙ্গের ডানপন্থী রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা দিলীপ ঘোষ জানান, সারা বছর ধরে ভোট করলে সাধারণ মানুষের কাজ করবে কখন? যখনই অফিস যাচ্ছেন কর্মী নেই, অফিসার নেই, কোথায় গিয়েছেন ভোটের ট্রেনিং, ভোটের কাজে ব্যস্ত। পঞ্চায়েত স্তর পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হয় নারীদেরকেই। আমরা গরিব দেশ, প্রতি বছর ভোট করলে চলবে কিভাবে? কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল, তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়, সেই ভয়টা আছে, তাহলে লুটপাট করতে পারবে না,
হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিংয়ে গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, সেটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে। বাকি আলোচনা হবে। তারপরে আসছে বড়দিন, আর বড়দিনে সেজে উঠবে শহর জলপাইগুড়ি। শুক্রবার জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের উদ্যোগে শহর জলপাইগুড়ির পুরসভার অন্তর্গত বিভিন্ন চার্চগুলির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। আসন্ন বড়দিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবছরেও জলপাইগুড়ির সবগুলি চার্চ সহ শহরের পথ সেজে উঠবে। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, আজকে সমস্ত চার্চগুলির ফাদার এবং কোঅর্ডিনেটরদের নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে বৈঠক করা হয়। বড়দিন উপলক্ষে কি কি করা দরকার সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলো। বিগত বছরের মতো এবছরেও সমস্ত চার্চের সহযোগিতায় কার্নিভাল উদযাপিত হবে। অন্যদিকে বিভিন্ন চার্চের কোঅর্ডিনেটরদের দায়িত্বে থাকা ভোলা মণ্ডল বলেন, আসন্ন বড়দিনকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। 26শে ডিসেম্বর কার্নিভাল হবে। এই বিষয়ে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চের পাদ্রী ডেভিড হাঁসদা বলেন, আজকে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে আসন্ন বড়দিন উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন 6টি চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আজকে আপনারা অবগত রয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ধর্মের উৎসব খুব সুন্দরভাবে পালন করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেন এবং বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারের প্রত্যেকটি দপ্তর, আমরাও প্রশাসনিকভাবে আমরা প্রত্যেকটি উৎসবকে সমান গুরুত্ব সহকারে, সমান সম্মান সহকারে পালনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে থাকি। আজকে জলপাইগুড়ির সমস্ত চার্চগুলিকে ডাকা হয়েছিল, চার্চ কোঅর্ডিনেটর এবং ফাদাররা ছিলেন। আগামী যে বড়দিন আসছে সেই উপলক্ষে কি কি করা দরকার এবং সেই উপলক্ষে কি কি সাজসজ্জা ব্যবস্থাপনা হবে, এগুলো নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করলাম। হ্যাঁ, বড়দিন উপলক্ষে লাইটিং যেটা গতবার হয়েছিল, এবারও সেরকম লাইটিং হবে। এছাড়া গতবার থেকে আমরা যেটা চালু করেছি যে একটা প্রসেশন করা এবং মানে বিভিন্ন চার্চ সহযোগে একটা কার্নিভাল মতন করা, সেটাও এবছর গতবারের মতনই সুন্দরভাবে উদযাপিত হবে। আজকে মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক নিজেই ছিলেন এবং তিনি মিটিং শেয়ার করলেন। আজকে মিটিংয়ে এই আলোচনা হয়েছে যে প্রতি বছর যেমন বড়দিনের আগে সাজানো হয়, লাইট সজ্জা হয়, সেই লাইট নিয়ে এবং কার্নিভাল যেটা আমাদের হবে, গত বছরও হয়েছিল, গত বছর প্রথমবার হলো আমাদের কার্নিভাল, এবারও কার্নিভাল হবে। তো এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে এবং ফ্রুটফুল আলোচনা। আবার আমরা আগামী 16 তারিখে বসবো, তখন আবার ফাইনাল হবে। আজকে টাউনের মধ্যে আমাদের ছোটা চার্চ আছে 6খানা। হ্যাঁ, সবাই মোটামুটি সবাই ছিলেন, অনেক ফাদার ছিল না, কিন্তু তাদের প্রতিনিধিরা এসছে। কার্নিভালটা কিভাবে হয় মূলত আপনাদের? কার্নিভালটা যেমন আমরা জানি যে দুর্গাপূজার সময় যেরকম কার্নিভাল হয়, আমাদের বড়দিনেও যে 25শে আমরা বড়দিন নিজের পালন করব এবং 26 তারিখে আমাদের কার্নিভালের ডেট তৈরি হয়েছে মোটামুটি, সেটা ফাইনালাইজ হবে আগামী 16 তারিখে। সমাজপাড়ার থেকে আমাদের কার্নিভাল আরম্ভ হবে এবং এবছর জায়গাটা চেঞ্জ করা হয়েছে। গতবার প্রয়াস হলে ছিল ব্যাপটিস্ট চার্চে, এবার হবে আমাদের সেন্ট মাইকেল আর্লিজিস চার্চ ডিএম অফিসের পাশে। কার্নিভালে বিশেষ কিছু থাকছে কি? বিশেষ কিছু বলতে কার্নিভাল যেরকম হয় সেমনি এবং প্রশাসনের আধিকারিকরা থাকবেন সেখানে। থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়? আমি রেভারেন্ড ডেভিড হাঁসদা, সেন্ট মাইকেল আর্লিজিস চার্চের পাদ্রী সাহেব। প্রতিবার জলপাইগুড়ি এই চার্চেরগুলোকে নিয়ে প্রশাসন বসে ঠিক করে যে কিভাবে জলপাইগুড়ি শহর সাজবে, চার্চগুলো কেমন করে সাজবে। সেই জন্যই আজকে এসডিও সাহেব সমস্ত চার্চকে দেখেছিল, 6টা চার্চকে, এবং জলপাইগুড়ি শহর কেমন করে সাজবে, চার্চগুলো কেমন করে সাজবে তার একটা রূপরেখা তৈরি হলো। এবং 26 তারিখে একটা কার্নিভাল হবে। সেই কার্নিভাল হচ্ছে সমাজপাড়া মোড় থেকে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে আসবে। এখানে 3 ঘন্টার একটা প্রোগ্রাম হবে এবং সেখানে সমস্ত চার্চগুলো তাদের সমস্ত নাচ গান এবং তাদের সমস্ত কর্মকাণ্ড তারা করবে। ছোট 4 চাকার গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হলো বাইক চালক। ঘটনাটি জলপাইগুড়ি বেলাকোপা গেট বাজার সড়ক এলাকায়।
ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ বেলাকোবামুখী একটি 4 চাকার ছোট গাড়ির সাথে গেটবাজারমুখী একটি বাইকের সংঘর্ষ ঘটে প্রধান পাড়া এলাকায়। আর সেই সংঘর্ষের জেরেই পড়ে গিয়ে আহত হন বাইক চালক। তবে চলন্ত অবস্থায় ওই ছোট গাড়িটি বাইকটিকে ঠেলে নিয়ে আসে চৌরঙ্গি মোড় পর্যন্ত, আর সেখানেই ধরে ফেলেন ক্ষিপ্ত জনতা। প্রাণ ভয়ে ছোট গাড়ির চালক ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ক্ষিপ্ত জনতা ওই গাড়িটির ওপর ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এরপর গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গেটবাজার থেকে যখন গাড়িটা আসতেছিল তখন প্রধানপাড়া মোড়ে যে প্রধানপাড়া যে ক্যানেল ব্রিজটা ওখানে হঠাৎ একটা বাইকের সাথে লেগে যায়। তো বাইক মানুষটা ওখানে পড়ে যায়, কিন্তু বাইকটা তার ওই মারুতির সাথে ওই গাড়িটার সাথে ছেঁচড়া নিয়ে আসে। ড্রাইভার তার প্রাণ রক্ষার জন্য সে গাড়িটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। নিয়ে আস্তে আস্তে চৌরঙ্গি পর্যন্ত আসে, তারপর শিকারপুর বাগানে নিয়ে আসলে সেখানে গিয়ে জনসাধারণ এখানে আটকে ফেলে। গাড়িটা ভাঙচুর করা হয়। তারপরে পুলিশ বেলাকোবা আউটপোস্টের পুলিশ এসে গাড়িটাকে নিয়ে। কী নাম? আমার নাম অমিয় সিংহ, খোলাদিপাড়া। 6 দফা দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই। ফের পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল শিলিগুড়ি ডিওয়াইএফআই। শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা জানালেন জেলা ডিওয়াইএফআই এর যুগ্ম সম্পাদক সাগর শর্মা। তিনি বলেন, আগামী 16ই ডিসেম্বর শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে জমায়েত করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য বুলেট সিং। মূলত রাজ্য জুড়ে পুলিশি বর্বরতা এবং শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলা এবং তা রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মূলত তাদের এই অভিযান। মোট 6 দফা দাবিতে এই অভিযান করা হবে বলে জানানো হয়। যার ফলে একাধিক ক্রাইমগুলো আমাদের জেলায়, আমাদের এই শহর অঞ্চল, আমাদের এলাকাগুলোতে বাড়ছে। এটাকে কন্ট্রোল পুলিশ প্রশাসন করতে পারছে না। ছোট ছোট চুনোপুটি কিছু পেডলারগুলোকে ধরে আসল যে বড় মাথা, বড় চক্র, সেগুলোকে পুলিশ ধরতে পারছে না। আর এটা বিষের মতন, ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে। যে কারণে আমরা শিলিগুড়ির আইন প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থা, দার্জিলিং মোড় থেকে মার্কেটে আসতে 1 ঘন্টা লেগে যায়। ট্রাফিকের কোনো ব্যবস্থাই নাই শিলিগুড়িতে, যে কারণে বাইরে থেকে মানুষগুলো হিলকাট রোডের ব্যবসাগুলো একদম ধসে পড়েছে, এদিকে আসতে চায় না ট্রাফিকের কারণে। পার্কিং এর অবস্থাগুলো দেখুন, গাড়ি রাখার জায়গা নেই। পুলিশ প্রশাসনকে আমরা অভিযান করে আমরা আমাদের দাবিগুলো আমরা জানান দিতে চাই। পুলিশ প্রশাসন যাতে তাদের আমাদের নির্দিষ্ট কিছু দাবিগুলো নিয়ে আমরা এই কমিশনার অফিসে আমরা যাব। এই কয়েকটা বিষয়গুলো নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন। যাদের কেউ নেই তাদের ভগবান আছে, এ কথা আমরা প্রায়শই শুনে থাকি। এ কথাই সত্যি হলো ডিমডিমা হেভেন শেল্টার হোমের আবাসিকদের জন্য। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হেভেন শেল্টার হোমে যে আবাসিকরা থাকেন তাদের সত্যিই কেউ নেই। অবহেলা অথবা শারীরিক সমস্যার কারণে যাদের কোথাও জায়গা হয়নি, মূলত তারাই থাকেন এই হোমে। ওই হেভেন শেল্টার হোমের আবাসিকদের নিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে এবং তার স্ত্রী রুম্পা ভৌমিক দে। এই বিশেষ দিনে আবাসিকদের নিয়ে কেক কেটে হাসি আড্ডা এবং খাওয়া দাওয়া করে কাটান শুভব্রত দে এবং তার স্ত্রী। এদিন ওই হোমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় নতুন শীত বস্ত্র সহ অনেক উপহার। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধারা রীতিমতো উপভোগ করেন এদিনের এই বিশেষ অনুষ্ঠান। আসলে কি আমরা খুবই খুশি এবং আনন্দিত, কেন কি এই আবাসিক যারা আছেন এখানে আপনারা সবাই জানেন যে তাদের পৃথিবীতে কেউ নেই, হয়তো বা আছে তাদের এখনো মানসিক অবস্থা এরকম কি তারা বলতেই পারছেন নিজের নামটাও। তো আমি কৃতজ্ঞ জানাই গদাইবাবুকে যে আজকে আমাদের হেভেন শেল্টার হোমে এবং বৌদিকে যে তারা তাদের 25তম বিবাহ বার্ষিকী আমাদের হেভেন শেল্টার হোমে পালন করেছেন এবং সঙ্গে বস্ত্র বিতরণ এবং খাওয়া দাওয়ার আয়োজন। আজকে এরকম কাজ কয়জন করে? এনাকে দেখে আমি আশা করব যে আরও লোক অনুপ্রাণিত হবেন, যে যারা হোটেল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানগুলো না করে আমাদের মতো হ্যাভেনই বলে না, এরকম অসহায় মানুষ যেখানে আছে তাদের সাথে যেন এই দিনগুলো পালন করেন, তাদের
ঈশ্বরের একটা আশীর্বাদ থাকবে, এই মানুষগুলো মন থেকে আশীর্বাদ দেবে এবং তারা তাদের যে পৃথিবীতে কেউ নেই এই ভাবনাটা থেকে তারা বেরিয়ে আসবে যে না আমাদেরও লোকজন আছে, যে আমাদেরকেও ভালোবাসার লোক আছে। এটাই আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি গদাইবাবু এবং বৌদিকে যে আজকে আমাদের এই জায়গাটাকে তাদের এই মানে এই 25 বছর এই বিবাহ বার্ষিকীর দিনটাকে আমাদের এখানে করার এবং এই জায়গাটাকে বেছে নেওয়ার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত, খুব খুশি। এবং আর যা কথা আছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কি এরকম যে আপনারা পাশে দাঁড়িয়েছেন বৌদি আর দাদা আর ফালাকাটার সকলবাসীকে যারা এসেছেন তাদেরকে আমাদের হ্যাভেনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা এবং সকলে ভালো থাকবেন আর এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সকলে মিলে। নমস্কার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। শহর জুড়ে বৃহস্পতিবার শোভাযাত্রার পর আজ থেকে দুদিন ব্যাপী তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে। তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ শুরু হলো জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার খেলার মাঠে। অভ্যুদয় ইউথ ক্লাবের উদ্যোগে এবং একল অভিযানের পরিচালনায় তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলার আসর বসছে। মোট 8টি ইভেন্টের এই খেলায় রাজ্যের 15টি জেলার প্রত্যন্ত গ্রামের বিশেষত আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির অনূর্ধ্ব 16 বছরের 500 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। ইভেন্টগুলির মধ্যে রয়েছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, লং জাম্প, হাই জাম্প, কাবাডি, কুস্তি এবং যোগাসন। উল্লেখ্য, পিছিয়ে পড়া জনজাতির ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রথাগত শিক্ষা থেকে ড্রপ আউট ছাত্রছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ বলে জানান খেলকুদ আয়োজক সমিতির পক্ষ থেকে পার্থ বিশ্বাস। রাজ্যস্তরীয় একল অভিযানে যে খেলকুদ অনুষ্ঠান হচ্ছে, গতকাল শোভাযাত্রা হয়েছিল, আজকে তার উদ্বোধন হলো। এই উদ্বোধনে 18টি জেলা থেকে 500 জন বালক বালিকা এসছে, তারা এই খেলায় অংশগ্রহণ করছে। তো 15টা জেলা থেকে, টোটাল 18টা জেলা, আমাদের ভাগ 15টা, সেই 15টা জেলা থেকে 500 জন ছেলে মেয়ে 8টি খেলার বিষয় নিয়ে তারা অংশগ্রহণ করছে। তার মধ্যে 100 মিটার, 200 মিটার, 400 মিটার রান আছে, হাই জাম্প, লং জাম্প, কাবাডি, কুস্তি এবং দাদাভাই দিদিভাই যারা পড়ান আর কি স্কুলগুলোতে, তাদের জন্য যোগা আছে। মূলত কি উদ্দেশ্য এই ধরনের? এটা হচ্ছে যারা পিছিয়ে পড়া জনজাতি রয়েছে তাদেরকে এগিয়ে আনা, খেলার ক্ষেত্রে তাদেরকে উদ্যোগী করে তোলা এবং তারা যে বিভিন্নভাবে বিভিন্ন নেশায় মত্ত হয়ে যাচ্ছে সেগুলো থেকে তাদেরকে বের করে আনা, যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে প্রথাগত শিক্ষা থেকে তাদেরকে তুলে আনা, যারা ক্রমশ এই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেও পিছিয়ে পড়ছে, মানে শিক্ষার সুযোগ পাচ্ছে না, অত্যন্ত দরিদ্র যারা রয়েছে প্রত্যন্ত এলাকায় যাদের বসবাস, তাদেরকে তুলে আনাটাই এই একল অভিযানের মূল উদ্দেশ্য। আজকে খেলা শেষ নাকি? আজকে খেলা শেষ নয়, আমাদের কালকে 2টোর সময় সমারোহ অনুষ্ঠান হবে, সেইখানে খেলা সমাপ্ত হবে। নাম পরিচিত বলেন। আমি পার্থ বিশ্বাস, আমি এখানে খেলকুদ অনুষ্ঠানের খেল প্রমুখ আছি। ওদলাবাড়িতে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হিন্দু মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মুখ খুললেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ।
তিনি বললেন, বাংলাদেশে যা ঘটে চলেছে তাতে আমরা মর্মাহত, দুঃখিত এবং চিন্তিত। হাজার হাজার মা বোন লাঞ্ছিতা, ধর্ষিতা হচ্ছেন। চৈতন্য কৃষ্ণ দাস প্রভুকে জেলবন্দি করে অত্যাচার করা হচ্ছে। তার হয়ে কোনো আইনজীবীকে আদালতে সওয়াল করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের এমন সাম্প্রতিক দৃষ্টান্ত নজিরবিহীন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাবলীকে দেশভাগের সময় তদানন্দিন রাজনৈতিক নেতৃত্বের পাপের ফল বলেও স্পষ্টভাবে জানিয়েছেন কার্তিক মহারাজ। তিনি বললেন, আমরা পাপের প্রায়শ্চিত্ত করে চলেছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম না করে তাদের ভূমিকারও সমালোচনা করেন কার্তিক মহারাজ। পাঞ্জাবের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে অফ পপুলেশন হয়েছে, অথচ বাংলার ক্ষেত্রে হয়নি, যার ফল আজও আমরা ভুগে চলেছি। অন্যদিকে এদিন হিন্দু মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে ওদলাবাড়িতে এসে পৌঁছানোর পর কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ির কর্মাধ্যক্ষ স্বামী ধর্মাত্মনন্দজি মহারাজকে স্থানীয় কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দির নির্মাণ স্থলে নিয়ে আসা হয়। হিন্দু মিলন মন্দির ওদলাবাড়ি শাখা কমিটির সভাপতি অধীর শাসমল বলেন, ভক্তদের দানে কালীতারা সিনেমা হলের পেছনে আগামী দিনে বিশাল মন্দির নির্মাণ করা হবে। এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। আমাদের হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠার আজকে ভিত পূজন হলো। আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাদের ধর্মের মধ্যে ভেদাভেদ আছে। এই ভেদাভেদ কুসংস্কারকে দূরীভূত করার জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দির করেছেন। এখানে শিক্ষিত অশিক্ষিত, এখানে ধনী নির্ধন, এখানে হাড়ি মুচি ম্যাথর ডোম, এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখানে বিজেপি তৃণমূল সিপিএম আরএসপি কংগ্রেস, কোনো ভেদাভেদ নেই। সবাই মিলন মন্দিরে আসবেন, তার প্রাণের যে আকুতি, প্রাণের যে প্রার্থনা তারা ঠাকুরের কাছে নিবেদন করবেন। এখানে আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সম্পর্কে আলোচনা হবে। তার জন্য একটা মিলন কেন্দ্র গড়ে তোলার জন্য উদলাবাড়ি এই জনসাধারণ ভক্তবৃন্দ তারা আজকে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে হিন্দু মিলন মন্দিরের শুভ ভিত পূজন করলেন। বাংলাদেশ সম্পর্কে সমস্ত মিডিয়া বন্ধুরা খুব প্রচার করছেন, ভালো কথা। বাংলাদেশে আমরা দৈনিক শুনছি, খুব মর্মাহত, খুব দুঃখিত, খুব চিন্তিত। বাংলাদেশের যা পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছে। এর কারণই হচ্ছে প্রথম যে আমাদের যখন দেশ বিভাজন হয়েছিল, সে বিভাজনের সময় আমাদের যারা তদানীন্তনকালের আমাদের যারা রাজনৈতিক নেতা ছিলেন, তারা যে ভুল কাজ করেছেন তাদের পাপের প্রায়শ্চিত্ত এখন আমাদের জন্মের পর জন্ম ভোগ করতে হবে। সেই পাপ হচ্ছে এক্সচেঞ্জ অফ পপুলেশন করেননি। দ্বিজাতি তত্ত্বে দেশ বিভাজন হলো, হিন্দু মুসলমানের পাঞ্জাব হয়ে গেল এক্সচেঞ্জ পপুলেশন, কিন্তু আমাদের বাংলা হলো না। কারণ এটা অনেক রকম আলোচনা আছে, সেটা হলো না। অনেক কথা বলেছিলেন আমাদের যিনি জাতির জনক, তিনি বলেছিলেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। যিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। সবাই প্রতিশ্রুতি দিয়েছিল, শতকরা 97 জন কিন্তু তারা দেশ ভাগ চায়নি, আর শতকরা 97 জন তারা দেশ বিভাজন করলেন। অথচ এই বীজ পুঁতে রাখলেন, তার ফল এখন আমরা ভোগ করছি। আজকে আমাদের হাজার হাজার মা ভাই বোন ধর্ষিতা, লুণ্ঠন, নানা একজন যে চৈতন্য কৃষ্ণ দাস প্রভু তাকে জেলবন্দি করেছেন, অথচ তার হয়ে কোনো আইনজীবী লয়ার দাঁড়াতে পারছেন না। গতকালকেও তাকে মারধর করা হচ্ছে, প্লাস তাকে যে খাবার এবং ঔষধ নিয়ে যাচ্ছে তাকে শুদ্ধ অ্যারেস্ট করছে। এইরকম মানবাধিকার লঙ্ঘন পৃথিবীতে এইরকম কোনো মানবতার লঙ্ঘন আর হয়েছে কিনা জানি না, কিন্তু সেই ধর্মের সেই মতের যারা অনুসারী তারা এটাই তাদের শিক্ষা দীক্ষা। আমরা যেমন বলি অসতমা সদ্গমেয়, তমসমা জ্যোতির্গমেয়, মৃত্যুর মায় অমৃতম গমেয়। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো।
হে প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত। এই প্রার্থনা হচ্ছে আমাদের, আর অন্যদের প্রার্থনা আমাদের প্রার্থনা হচ্ছে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সবার কল্যাণ সবার মঙ্গল। আমাদের প্রার্থনা যখন আমরা তর্পণ করি অতীত কুলকটিনাং সপ্তদ্বীপ বাসিনাং, সবার মঙ্গল প্রার্থনা। আমরা গুরুকে প্রণাম করি, মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমরা কৃষ্ণকে প্রণাম করি যখন বলি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায়। তার জন্য আমাদের ভগবানের নাম জগন্নাথ, আমাদের ভগবানের নাম বিশ্বনাথ, আমাদের মায়ের নাম হলো জগন্মাতা। তারা পৃথিবীকে মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন, একদল বলছেন কাফের, একদল বলছেন হিদেন, আর আমরা বলছি অমৃতের পুত্র। এটাই তফাৎ। আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা, কোটি কোটি টাকা আয় করছে তৃণমূল, জানালেন দিলীপ ঘোষ। সিংহের সাথে কুকুরের কখনো লড়াই হয় না, ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়। জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এক কদম এগিয়ে আরো বললেন, এই দেশে তো সামরিক বিভাগই নেই, চুরি করে খায়, আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড় বড় বুলি ঝাড়েন। গাজায় বোম ফাটলে এখানে মিছিল করেন, অথচ ওপার বাংলার হিন্দুদের জন্য মন কাঁদে না। একটা মিছিল করে দেখান দম থাকলে। মালবাজার পুরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে তৃণমূল নেতারা হাজার হাজার কোটি কোটি টাকা আয় করছেন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে, কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে সেটা বোঝা গেছে। মালবাজার পুরসভা 15 জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট। কারা করছে ওরা? ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশদের ঢুকিয়ে, আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে। পুরোপুরি ভোটের রাজনীতি। হিম্মত থাকলে ওরা কেন বলছে না? বাঙালি বাঙালি বলে, ওপর বাংলার হিন্দুরা বাঙালি নয়? তাদের জন্য বুক কাঁপে না? গাজায়তে মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায়, আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না? এখন মোদিকে দেখছেন, তখন তো আপনারা এখানে মিছিল বার করেন, রাস্তায় নেমে পড়েন, একটা মিছিল বার করুন, দম থাকবে, ভাত বন্ধ হয়ে যাবে টিএমসি নেতা। বিরল রোগে আক্রান্ত এক রত্তি, নুন আনতে পান্তা ফুরনো পরিবারে খুশির ছটা এনেছিল ওই এক রত্তি, কিন্তু সেই আনন্দ যেন ক্রমশই ফিকে হয়ে পড়ছে লিম্বু পরিবারের। ওই একরত্তি শিশুর বয়স বাড়তেই ধীরে ধীরে মাথার আকার বড় হয়ে জল জমছে তাতে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হাইড্রোসেফালাস। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা, যা জোগাড় করা পরিবারের পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কি লিম্বু একজন জনজাতি গোষ্ঠীর মা। তার সন্তানের চিকিৎসার জন্য দিন রাত দিশেহারা। রিঙ্কি লিম্বুর স্বামী পেশায় টোটো চালক। টোটো চালিয়ে যা আয় হয় তাতে সংসারই চলে কোনো রকমে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন যুদ্ধ। এখন পরিবারটির এমনই অবস্থা যে তাদের ঘর দরজা খাদ্য সংকটও প্রকট। পরিবারের সদস্য সূত্রে জানা গিয়েছে শিশুটির চিকিৎসা করার জন্য কলকাতায় যাওয়া অত্যন্ত জরুরি, কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। সকলের সাহায্যের আবেদন জানাচ্ছেন যাতে এই শিশুটির চিকিৎসা সম্ভব হয় এবং জীবন বাঁচিয়ে সুস্থ জীবন দেওয়া যায়। এমন মানবিক সংকটে পরিবারটি আবেদন জানাচ্ছে এলাকার জনগণ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাতে রিঙ্কি লিম্বুর পরিবারটি দ্রুত প্রয়োজনীয় সাহায্য পেতে পারে আর একরত্তি শিশুটি যাতে ফিরে পায় তার তরতাজা প্রাণ। চিকিৎসা করতে পারছেন না? না, অর্থের খুব সমস্যা আমাদের। কি করে আপনার স্বামী? টোটো চালায়। কি রোগ হয়েছে? হাইড্রোসেফালাস। ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, ওকে 3-4 বার কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। বেড নাই বলে ফেরত দিয়েছে, তারপরে বয়স হয় নাই বলে আমরা বাড়ি চলে আসছি। এখন ওর ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন। বিধায়ক বা সাংসদের কাছে গিয়েছিলেন? ভাইস চেয়ারম্যানের কাছে গেছিল, আর তো কারো কাছে যাওয়া হয়নি। আর কি বলেছে ভাইস চেয়ারম্যান? 500 টাকা হাতে ধরে দিয়েছে মার, আর কোনো খবরই কিচ্ছু দেয়নি, না দেখতে আসে কেউ। সবাই জানে, সবারই কাছে গেছে খবরটা। আমরা প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম। আর কত টাকা লাগবে কি বলেছে ডাক্তার? ওর তো মানে মেশিন পত্র যা লাগবে মাথায় বসাবে কি কি, ওগুলো তো আমাদেরকে দিতে হবে কিনে। তা কেমন টাকা খরচ? 3-3.5 এরকম লাগতে পারে। কি করে আপনার স্বামী? টোটো চালায়।
না চিকিৎসা না হলে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ ডাক্তার বলেই দিয়েছে কি বলেছে? ইমিডিয়েটলি অপারেশন না হলে কোনোদিন দুর্ঘটনা ঘটে যাবে। ওয়েটটা বেড়ে গেছে আগের থেকে অনেক। মাথা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ মাথাটাই শুধু বড় হচ্ছে, শরীরের কোনো বাড়তি হচ্ছে না। কি নাম আপনার? রিঙ্কি লিম্বু। আমার নাম কল্পনা লিম্বু। কি রোগ হয়েছে আপনার? আমার নাতির মাথায় জল হয়েছে। জল হয়েছে, মাথাটা বড় হয়ে যাচ্ছে। না আমাদের অর্থে খুবই কম। হ্যাঁ ছেলে টোটো চালায়, আমি বাড়িতে বেকার বসা, কয় মাস হয়ে গেল। আমার নাতির অপারেশন জন্য আমরা কিছু হেল্প চাচ্ছি, কিছু টাকা পয়সা সরকারের কাছে। হ্যাঁ বিধায়ক বা সাংসদের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তাদের সাথে দেখা মিলেছে? হ্যাঁ মিলেছে দেখা। কি বলছে তারা? তারা এই যে বললো হ্যাঁ আসছে আমাদের বাড়িতে যে ই করতে। কি চাই আপনাদের? আমাদের একটু অর্থে দরকার। হ্যাঁ পয়সা করে হলে পরে আমাদের ভালো হয়, যে আমার নাতিটাকে একটু অপারেশন করতে পারবো। কি রোগ হয়েছে আপনার নাতির? মাথায় জল হয়েছে। মাথা বড় হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, দিন দিন অনেকটা বড় হয়ে যাচ্ছে, 11 কেজি ওজন হয়ে গেছে। কি করে আপনার বাড়ির পরিবারের সদস্যরা? আমার বাড়ির সদস্যরা, আমি তো মানুষের বাড়ি বাসা বাড়ি কাজ করি। আমার ছেলে টোটো চালায়, তো 2 মাস যেটা আমার সেটাও বসা, আমি করতে পারতেছি না। নাতি চিকিৎসার জন্য বসা, সব জায়গায় ঘুরতেছি, কোথাও পাচ্ছি না, একটা টাকা পাচ্ছি না। আমি অনেক জায়গায় গেছি, আমি চিকিৎসার জন্য অনেক জায়গায় গেছি। এখানে ভাই চেয়ারম্যানের কাছেও আমি গেছিলাম। তিনি কি বলেছেন? তিনি আমাকে 500 টাকা ধরাই দিয়েছে। কয় টাকা? 500 টাকা। 500 টাকা? ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান। আপনার নাম কি বললেন? কল্পনা লিম্বু। বাড়ি কোথায়? বাড়ি পুলিশ লাইন, সুভাষ লাইন পোলিং, 9 নম্বর ওয়ার্ড। আমার নাতির কি রোগ হয়েছে? নাতির মাথায় জল হয়েছে জন্মের থেকেই, জন্মের আগেই হয়েছিল, যে আমরা মানে একটু ভুলের কারণে আমার নাতির এই অবস্থা। তাই আমরা অনেকবার কলকাতায় গিয়েছি। হ্যাঁ কোথায় চিকিৎসা করাচ্ছি? কলকাতা। হ্যাঁ কলকাতায় এনআরসি ভর্তি ছিল, ওখানে মাসখানেক ভর্তি ছিল, তারপরে ওখান থেকে রেফার করে দিল পিজিতে। কি রোগ মানে তার? কি রোগ? তার মাথার জল হয়েছে, মাথা দিন দিন বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ রোগটা আমি ঠিক নামটা বলতে পারতেছি না। হ্যাঁ মাথা জল হয়ে গেছে, ডক্টর বলছে অপারেশন করতে হবে। অপারেশনের অর্থ বা ইত্যাদি কিছু আছে আপনাদের? না আমাদের কিছু নাই, আমাদের নুন আনতে পান্তা ফেরাচ্ছে। কি করে আপনার ছেলে? আমার ছেলে টোটো চালায়, সংসার চালায়। আমি ঘরে তো জর্জরিত অবস্থা। হ্যাঁ ঘরও ভাঙাচোরা ঘর, আমার এই অবস্থা। কি দরকার আপনাদের? আমাদের একটু অর্থ হলে পরে হ্যাঁ খুবই ভালো হয়। কারা বিধায়ক বা সাংসদের কাছে গিয়েছিলেন, যারা সরকারি প্রতিনিধি রয়েছে তাদের কাছে গিয়েছিলেন? না এখন কারোর কাছে আমরা যাইনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। মনের শান্তি কিন্তু আর্থিক অনটন, পেটের তাগিদে আজও নতুন কাজ না মেলায় বাধ্য হয়ে মৃৎশিল্প পেশার সাথে যুক্ত কিছু যুবক। নতুন প্রজন্ম এই কাজে আর এগিয়ে আসে না, তবুও নিজেদের পরিবারের প্রবীণ সদস্যদের কথা মাথায় রেখে বা কাজের সন্ধান তেমন ভাবে না মেলায় এই পেশার সাথে যুক্ত রয়েছে জলপাইগুড়ির বাইরে থেকে আসা কয়েকজন মৃৎশিল্পীরা। সামনেই সরস্বতী পুজো, আর তাই কাঠামো বা পোয়ালের কাজ চলছে এখন। তবে মৃৎশিল্পীরা বলেন বর্তমানে নিজেদের বাবা ঠাকুরদার পেশাকে ধরে রাখতেই এই পেশাকে আমরা ধরে রেখেছি, অন্য পেশায় যাওয়ার ইচ্ছে নেই বা সুযোগও নেই, তাই বাধ্য হয়েই এই কাজেই রয়েছে। কিন্তু এই কাজে হাজিরার মূল্য তেমন নেই, এই কাজ সারা বছর থাকেও না। বর্তমানে এই পেশার সাথে যুক্ত দীনবন্ধু পাল এবং প্রফুল্ল পাল বলেন এই কাজে মনের শান্তি থাকলেও আর্থিক সংকট রয়েছে। এদের বাড়ি জলপাইগুড়ি ছেড়ে বেরুবাড়ি এলাকায়। সরস্বতী, আচ্ছা কিসের কাজ চলছে এখন? আচ্ছা কোথায় বাড়ি আপনার? বেরুবাড়ি। ঘুঘুডাঙ্গা থেকে এখানে এসে চাষবাস করেন না? চাষবাস ছেড়ে এখানে আসছেন কেন? চাষবাস ভালো লাগে না? ভালো লাগে না, লাগে আবার। আচ্ছা এই কাজই করেন না অন্য কাজও করেন? এই কাজই করি। তো মানে এখন পোয়াল বাঁধার কাজ চলছে কিসের, কি জোরে বললো? সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর। এখন কি করছেন আপনারা? পোয়ালের কাজ শুরু হয়েছে, কাঠামো হয়ে গেছে। আর মাটির কাজ? মাটির কাজ মোটামুটি 5-7 দিনের মধ্যে শুরু। বর্তমানে দেখা যায় যে নতুন প্রজন্ম আপনাদের মতো বয়সে তারা এই কাজে আসে না, কেন মনে হয়? এই কাজে আসবে কি হবে? এই কাজে যারা আমরা ঢুকছি আমাদেরই তো ঠিকমতো কাজ হয় না, আর যদিও কাজ হয় আমাদের মজুরি ঠিকমতো হয় না,
পরবর্তী জেনারেশন আসতে চায় না। আপনার কি সারা বছর এই কাজ করেন না অন্য কাজ করেন? হ্যাঁ, সারা বছর এই কাজ করেন। সব এই কাজ আসার কারণ কি? আর অন্য কাজও তো ছিল। এই কাজে তো আমার ছোটবেলায় বাবা মারা গেছিল, তারপরের থেকে এই কাজে লিপ্ত, ছোটবেলা থেকে করতেছি। আর অন্য কোনো কাজ করার ইচ্ছা নেই? হ্যাঁ, অন্য কাজ করার কোনো ইচ্ছা নেই। অন্য কাজ এখন যাবো কীভাবে? অন্য কাজে তো যাওয়ার হবেও না, আমরা পারবো না করতে। এই কাজে একবার ঢুকে গেছি, শেখা হয়ে গেছে, এখন আবার নতুন করে অন্য কাজ শেখা তো সারা বছর কাজ থাকে না তখন? সারা বছর কাজ থাকে না, এই সময়টাতে একটু কাজ হবে, এরপর তো অল্প অল্প কাজ হবে। ভালো লাগে কাজ করে? হ্যাঁ, এমনি মনের দিক থেকে তো শান্তি পাওয়া যায়, কিন্তু আর্থিক তো সংকট। মজুরি কত টাকা হয়? আমাকে এখানে দেয় 600 টাকা। 600 টাকা, মানে এটা সবসময় থাকে না? না না, সবসময়। কোথায় বাড়ি আপনার? বীরবন্ধু। কি নাম? দীনবন্ধু। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়ি এসে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে মিছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। বড়দিনে সেজে উঠবে শহর জলপাইগুড়ি। বিগত বছরের মতো এবছরও 26শে ডিসেম্বর কার্নিভাল অনুষ্ঠিত হবে। শুক্রবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের উদ্যোগে এই বিষয়ে বিভিন্ন চার্চগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।